আসসালামু আলাইকুম। আবু তোহা আদনান হুজুরকে নিয়ে অনেক কথা হচ্ছে। যদিও কারো পার্সোনাল লাইফ নিয়ে আসলে এত ঘাটাঘাটি করা আই ডোন্ট থিঙ্ক ইটস রাইট, বিকজ প্রত্যেকটা মানুষের একটা পার্সোনাল স্পেস থাকা উচিত। কিন্তু আসলে হার্শ ট্রুথ হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার উপরে আসলে আমাদের কোনো কন্ট্রোল নাই। আর মানুষের কথা বলার অধিকার যেটাকে বলা হয় সেটার উপরে আসলে আমাদের কন্ট্রোল নাই। সো এই জন্য দেখা গেছে যে অনেক বেশি আলোচনা হচ্ছে। ওনাকে নিয়ে অনেক বেশি আলোচনা হওয়ার প্রধানত দুইটা কারণ। প্রধান কারণ হচ্ছে উনি একজন বড়সড় মাপের একজন সেলিব্রিটি বলা যায়। ওনার ফেসবুক পেজে দেখলাম যে প্রায় 2.2 মিলিয়ন ফলোয়ার আছে ওনার। আর দ্বিতীয় যে কারণটা সেটা আমার কাছে মনে হয় যে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে উনি নিজে একজন ধর্মীয় বক্তা, একজন হুজুর, এবং উনি পরকীয়া তারপরে আদার্স আরও অন্যান্য ব্যাপারে উনি অনেক ভাইরাল বক্তব্য দিয়েছেন, যেসব বক্তব্য দিয়ে উনি ভাইরাল হয়েছেন। এবং মোস্ট ইম্পর্টেন্টলি উনি নারীদের মোবাইল ফোন ইউজ করা, স্মার্টফোন ইউজ করা এইসব নিয়ে বলেছেন যে এগুলো আসলে করা ঠিক না। তো এইসব বক্তব্য দিয়ে উনি সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল হয়েছেন। তো হোয়াট এভার, আমি আসলে আমার ব্যাপারটা হচ্ছে যে আমি ওনার পার্সোনাল ইস্যু নিয়ে কমেন্ট করতে চাই না, এবং আমি বলবো যে আসলে ওনার পার্সোনাল ইস্যুটা পার্সোনালিই থাকুক, আপনারা আসলে এত বেশি ঘাটাঘাটি করবেন না। তবে আমি যেই ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে দেখেন, এই জিনিসটা কিন্তু শুধু আবু তোহা আদনান হুজুরের ব্যাপারটা না, এটা কিন্তু আমাদের সমাজের একটা একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যেমন ধরেন, আপনি কিছুদিন আগে প্রথম আলো একটা নিউজ হয়তো দেখেছেন কিনা যায় না, যে আমাদের ঢাকা শহরে প্রতি 40 মিনিটে একটা ডিভোর্স হচ্ছে, এবং গড়ে প্রতিদিনে 37টা ডিভোর্স হচ্ছে শুধু ঢাকা শহরে। সারা বাংলাদেশে ডেফিনেটলি সেই সংখ্যাটা আরও অনেক বেশি। এবং ডিভোর্সই যদি হয় এত, তার মানে হচ্ছে আপনার, তার মানে বুঝেন যে দাম্পত্য কলহ বা পরকীয়া বা সংসারে অশান্তি, হোয়াট এভার পার্সন, কনজুগাল লাইফের যেই প্রবলেমসগুলো, এগুলো কিন্তু দিন দিন বেড়েই চলেছে। আমাদের এটা একটা সামাজিক, একটা সোশ্যাল ডিজিজের মতো হয়ে গেছে। এটার আসলে অনেকগুলো, আমরা যদি একটু গভীরে যাই যে এটা আসলে কেন হয়, এই জিনিসগুলো কেন হচ্ছে, একটু যদি চিন্তা করি, আসলে অনেক কারণ আছে। তারপরে মোটা দাগে প্রধানত আমার কাছে মনে হয় 2 থেকে 3টা কারণ আছে। প্রথম যেই কারণটাকে আমি রাখবো সেটা হচ্ছে ল্যাক অফ ইমোশনাল ইন্টিমেসি বা ইমোশনাল অ্যাটাচমেন্টের অভাব। যেমন ধরেন, হাজব্যান্ড ওয়াইফ বা আপনার পার্টনার স্পাউসকে যখন আপনি ওর ইমোশন সম্পর্কে আপনার কেয়ারফুল থাকতে হবে। যেমন ধরেন যে ইমোশন বলতে আসলে কি আবেগ, যে আমরা কোথায় কষ্ট পাই, কোথায় খুশি হই, কোন কাজগুলো আমরা পছন্দ করি, কোন কাজগুলোতে আমরা ভিতরে আঘাত পাই, এই ব্যাপারগুলোকে কেয়ার করতে হবে। আপনি যখন আপনার পার্টনারের এই ব্যাপারগুলো কেয়ার করবেন, যে আমি কোন কাজটা করলে ও খুশি হয়, আমি কোন কাজটা করলে ও কষ্ট পায়, এটা আপনাকে বুঝতে হবে। এটা বোঝা খুব কঠিন কিছু না, এটা ওর মুখের দিকে তাকালে, ওর অ্যাক্টিভিটিস খেয়াল করলে আপনি বুঝতে পারবেন যে ও এটা জিনিসটা পছন্দ করছে কি করছে না, ওর ইমোশনকে আমি হার্ট করছি কি না। এটা আসলে ইমোশনাল যেই অ্যাটাচমেন্টটা, এটা কিন্তু আমাদের সম্পর্কের শুরুতে, বিয়ের শুরুতে অনেক বেশি থাকে, একজন আরেকজনের প্রতি খুবই কেয়ারিং থাকি। কিন্তু সময়ের সাথে সাথে ধীরে ধীরে এটা কমতে থাকে, এটা আমরা খুব একটা খেয়াল করি না। এটা যে কমছে সেই জিনিসটা আমরা খেয়াল করি না। সো সময়ের সাথে সাথে ধীরে ধীরে এটা কমতে 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 এমন একটা পর্যায়ে চলে যায় যখন আমাদের মধ্যে একটা দূরত্ব চলে আসে, যে একজন আরেকজনের ইমোশনকে কেয়ার করি না। আরে ধুর, ও কষ্ট পাইলে পাইছে, আমার এটা করতে ভালো লাগতেছে, আমি এটা করি। আরে ধুর, ও কষ্ট পাইছে তো কী হয়েছে, ওর জন্য কি সব আমি ছেড়ে দেবো নাকি, এই ব্যাপারগুলো চলে আসে। সো দুইজন দুজনের প্রতি, এটা আসলে শুধু একজনের পক্ষ থেকে হলে হবে না, এটা থাকতে হবে মিউচুয়াল। দুজন দুজনের প্রতি যখন ইমোশনালি আপনারা কনসার্ন থাকবেন, যে ওর ইমোশনকে আমি রেসপেক্ট করি, ওর ইমোশন যেন হার্ট না হয় সেটা আমি সর্বোচ্চ চেষ্টা করব, এই ধরনের কনসার্ন যদি দুজনের মধ্যে থাকে, তাহলে ইটস আ ভেরি গুড রিলেশনশিপ হবে। আর যদি ধরেন এটাকে আপনারা কেয়ার না করেন, এটা সময়ের সাথে সাথে ধীরে ধীরে কমে যায়, তখন কিন্তু দেখবেন যে এটা আস্তে আস্তে দূরত্ব তৈরি করবে। ঠিক আছে, সম্পর্কের শুরুতে, বিয়ের শুরুতে আসলে অনেক ধরনের অ্যাট্রাকশান থাকে। সেই অ্যাট্রাকশানগুলো যখন আস্তে আস্তে কমে যায়, ঠিক তখনই আমাদেরকে এইগুলো নিয়ে কনসার্ন হতে হবে, যে আসলে কি করলে ওর ইমোশনকে হার্ট করা হবে না। সেকেন্ড যে ইম্পর্টেন্ট কারণটা আছে সেটা হচ্ছে পুয়ার কমিউনিকেশন। পুয়ার কমিউনিকেশন বুঝেন যে একজন আরেকজনের সাথে যোগাযোগ কমে যাওয়া। একই ছাদের নিচে, একই রুমে হয়তো আমরা থাকছি, বাট আমাদের মধ্যে দেখা যায় যে কমিউনিকেশন কমে যায়, উই আর নট ওয়েল কমিউনিকেটেড। হচ্ছে দুজনই বসে বসে আমরা শুয়ে শুয়ে বা বসে বসে আমরা মোবাইল দেখছি, দুজনের হাতে স্মার্টফোন, কেউ কারোর সাথে কথা বলছে না। ও হয়তো মুভি দেখছে, আপনি হয়তো নাটক দেখছেন, ও হয়তো ভিডিও দেখছে, আপনি হয়তো চ্যাটিং করছেন, কার সাথে করছেন, কী করছেন, ডাজেন্ট ম্যাটার। বাট সামটাইমস আমরা জানি এটা আমরা সবাই করি, হাজব্যান্ড ওয়াইফ এটা সবাই, অলমোস্ট সবাই এই কাজটা করে। কিন্তু দিনের যে কোনো একটা সময়ে বা সপ্তাহের অ্যাটলিস্ট 2-3 দিন সময় দুজন একসাথে স্ক্রিনটা শেয়ার করার চেষ্টা করেন, দুজন একসাথে একটা নাটক বা সিনেমা, একটা মুভি দেখার চেষ্টা করেন।
দুজন একসাথে একটা ফানি মুভি দেখার চেষ্টা করেন, দুজন একসাথে একটু হাসেন, বা আপনার কাছে যে জিনিসটা খুব ফানি মনে হচ্ছে এটা ওকে শেয়ার করেন যে দেখো এই জিনিসটা কত ফানি, আপনার কাছে যেটা রোমান্টিক মনে হচ্ছে সেটা ওকে একটু শেয়ার করেন, দেখো এই জিনিসটা কত রোমান্টিক। সো এই যে কমিউনিকেটিং, এই যে শেয়ারিং, এই জিনিসটা যদি থাকে তাহলে দেখবেন যে আপনাদের মধ্যে সম্পর্কটা, এখানে থার্ড পার্টি কেউ এন্ট্রি করতে পারবে না। আসলে দূরত্ব যখন তৈরি হয়ে যায়, গ্যাপ যখন বেড়ে যায়, তখনই এখানে থার্ড পার্টি চলে আসে। সো এই দূরত্ব তৈরি করতে দেওয়া যাবে না। দূরত্ব যদি তৈরি হয় তাহলে কিন্তু অবশ্যই থার্ড পার্টি আসবে। আর আপনাদের মধ্যে যদি কমিউনিকেশন ভালো থাকে, শেয়ারিং কেয়ারিংটা ভালো থাকে, একজন আরেকজনকে খুব কেয়ার করেন, ও কষ্ট পেলো কিনা, ওর মন খারাপ কিনা, ও কেন কথা বলছে না, এমনও অনেক দেখা যায় যে রাতের বেলা হাজব্যান্ড ওয়াইফ কোনো মানে ছোটোখাটো ঝগড়া হয়ে দুজন ঘুমায় গেলেন, কেউ কারো আর খবর নিলেন না। যে আচ্ছা, আই থিঙ্ক এটা হচ্ছে একটা ব্যাড প্র্যাকটিস। যদি রাতে কখনো আপনাদের মধ্যে কোনো ধরনের খুনসুটি, কোনো ঝগড়াঝাটি হয়, তাহলে ওর সাথে ওইটা সলভ করে তারপরে ঘুমাতে যান। ওকে কথা বলেন, ওর সাথে কথা বলেন। আমি দুজনের কথাই বলছি, স্পাউস, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, দুজনের সাথে কথা বলে এটাকে সলভ না করে এটাকে যদি আপনি ওইভাবে রেখে ঘুমাতে চলে যান, তাহলে ওর ইমাজিনেশন, ও সারা মানে ঘুমানোর আগ পর্যন্ত যতক্ষণ না ঘুমাবে ও এটা নিয়ে চিন্তা করবে, বাজে একটা চিন্তা, একটা ইফেক্ট আসবে ওর মধ্যে, ইভেন স্বপ্নেও উল্টাপাল্টা জিনিস দেখবে, মানে ঘুমটাও ভালো হবে না। সো ঘুমানোর আগে কখনোই কোনো মানে আর্গুমেন্টকে সলভ না করে ঘুমাতে যাবেন না, এটা একটা ব্যাড প্র্যাকটিস। অ্যান্ড এটা আমার কাছে মনে হয়, সো কমিউনিকেশন গ্যাপটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আর 3 নম্বর যেটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে, এর মানে 3টা জিনিসই খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এটাকে বলা হয় অ্যাফেকশন, অথবা আপনি যদি ডিটেলস বলেন সেটা হচ্ছে নন সেক্সুয়াল অ্যাফেকশন। মানে নন সেক্সুয়াল অ্যাফেকশন মানে হচ্ছে সেক্সুয়াল অ্যাফেকশন না। আপনি আপনার পার্টনারের কাছে শুধু সেক্সুয়াল ডিমান্ডের কারণেই আপনি ওর কাছে যাবেন বা ওকে কেয়ার করবেন, ইটস নট রাইট, ইটস নট কারেক্ট। বরং আপনার সেক্সুয়াল ডিমান্ড নাই, তারপরেও ওর প্রতি আপনার অ্যাফেকশন থাকতে হবে, তারপরেও ওকে আপনি মানে সোজা কথায় বললে, এটা আসলে আমরা তো সবাই অ্যাডাল্ট, মানে ধরেন যে ওকে টাচ করা, ওকে জড়িয়ে ধরা, ওকে মানে কোনো কারণ ছাড়াই ওকে একটু হাগ দেয়া, কোনো কারণ ছাড়াই ওকে আপনি আপনার বুকে টেনে নেওয়া, কোনো কারণ ছাড়াই, বা রাতে যদি মানে একসাথে জড়িয়ে ধরে ঘুমাতে পারেন, দ্যাটস দ্য বেস্ট প্র্যাকটিস। মানে টাচ বাড়াতে হবে, ইন্টিমেসি বাড়াতে হবে, কমিউনিকেশন বাড়াতে হবে। সো নন সেক্সুয়াল অ্যাফেকশন মানে হচ্ছে সেক্সুয়াল অ্যাফেকশন না, মানে সেক্সটাকে বাদ দিয়ে আপনি যখন আপনি সারাদিন সেক্স করবেন না, এটা খুবই স্বাভাবিক। আপনি সারাদিনের অন্যান্য সময়টাকে আপনি ওকে বিভিন্নভাবে টাচ করবেন, জড়িয়ে ধরবেন, এটাকে বলে অ্যাফেকশন, মানে আদর বাংলায় যেটাকে বলে। সো আমরা যেহেতু অ্যাডাল্ট কথাই বলছি। সো আমার কাছে মনে হয় যে আমাদের সমাজে এই ব্যাপারগুলো খুবই প্রকট আকার ধারণ করেছে। যে আপনি দেখেন দিনে 37টা ডিভোর্স শুধু ঢাকাতে হচ্ছে। আর ডিভোর্স ছাড়া এই ধরনের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বা পরকীয়া যেটাকে বলে, এটা তো হচ্ছে মানে মানে খুবই বেশি হারে বাড়ছে। সো আমার কাছে মনে হয় এই প্রবলেমসগুলো, এই 3টা ইস্যু যদি মানে একটু আমরা কেয়ারফুল থাকি, তাহলে এটা অনেকটাই কমে আসবে। আর কারো হচ্ছে আপনার আসলে কারো ক্ষেত্রে এই জিনিসগুলো তারা কন্ট্রোল করতে পারে না, বা তারা এটা আসলে জন্ম বা এটা তাদের নেচারই হয়তো এমন যে মানে কন্ট্রোল করতে পারে না, আই ডোন্ট নো এটা কেন করে, সেগুলো তো আসলে কিছু করার নাই। বাট আমার কাছে মনে হয় যে অ্যাফেকশন যদি থাকে, রিয়েল ইন্টিমেসি, ইমোশনাল ইন্টিমেসি যদি থাকে, তাহলে সেই রিলেশনে থার্ড পার্টি এন্ট্রি করতে পারে না। আমার কাছে এটাই মনে হয়। সো ভিউয়ার্স, আপনারা কি মনে করছেন সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর আবু তোহা আদনান হুজুর, ওনার পার্সোনাল লাইফ নিয়ে আমি কমেন্ট করতে চাই না। একটা কথা আছে, আবু তোহা আদনান হুজুরকে নিয়ে যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে আইনের ভাষায় একটা কথা আছে, অভিযোগ যতক্ষণ না পর্যন্ত প্রমাণিত হয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই অভিযোগকারী নির্দোষ। যখন অভিযোগটা প্রমাণিত হয় তখন সে দোষী, কিন্তু অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত কিন্তু সে নির্দোষ। কারণ আপনার বিরুদ্ধে কেউ তো একটা মিথ্যা অভিযোগও করতে পারে, সেটা তো আপনি জানেন না। ধরেন আপনি একজন সাধারণ একটা মানুষ, একটা ভালো মানুষ, আপনার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্রমূলকভাবে আপনার বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ করলো যে আপনি ওনাকে এইটা করেছেন, সেটা করেছেন। এখন আমরা যদি সাথে সাথে ধরে নেই হ্যাঁ আপনি এটা করেছেন, তার মানে কিন্তু এটা কিন্তু ইনজাস্টিস, এটা অন্যায় হবে আপনার উপরে। তাহলে যেটা করতে হবে যে আপনার এই অভিযোগটা আসলে প্রমাণিত না হওয়া পর্যন্ত আপনাকে নির্দোষী মনে করতে হবে। যখন প্রমাণিত হবে, যখন ওই অভিযোগকারী যখন প্রমাণ দেবে যে না আসলেই উনি এটা করেছে, দেখেন আপনারা, তখন আপনি দোষী। সো আমার কাছে মনে হয় আবু তোহা আদনানের হুজুরের ওয়াইফ যেই অভিযোগগুলো করেছে, উনি যদি সেটা প্রমাণ করতে পারে, আমি জানি না অলরেডি প্রমাণ করেছি কিনা, যদি প্রমাণ করে থাকে তাহলে আবু তোহা আদনান উনি দোষী। আর যদি এখনও প্রমাণ করতে না পারে, তাহলে আমি ওনাকে এখনও মানে নির্দোষী মনে করবো আর কি। আর সো এটা আসলে ওনার পার্সোনাল লাইফ, সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার পার্সোনাল ইস্যু নিয়ে আমরা কমেন্ট না করি। ভিউয়ার্স, আপনারা কি মনে করছেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।